So the students of class 9 তোমরা এখন দেখতে পাচ্ছ ক্লাস 9 এর অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণু এই পরমাণু কিছুটা আইডিয়া আমরা এখানের মধ্যে দেব। তো সমস্ত কিছু দেওয়ার আগে একটা রিকোয়েস্ট আমার সমস্ত বন্ধুদেরকে, এটা তোমাদের নতুন ভিডিও, নতুন চ্যানেল, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে দাও, ফলো করে দাও, লাইক করে দাও, যা যা করার করে দাও। এবার দেখতে থাকো। জয় মা বালু। আমাদের যে সমস্ত পদার্থগুলো চতুর্পাশে থাকে তার মধ্যে দেখুন ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হলো এই পদার্থ। ধরো একটা কোনো কণা রয়েছে, সেই কণাটাকে আমি ভেঙে ফেললাম। ভেঙে ফেলার পরে আমি যেটা পাবো সেটা হচ্ছে স্বাধীনতা অণু। যে অণুর মধ্যে ওই পদার্থের সমস্ত কিছু বর্তমান থাকে। এই অণুটা ধরে নিতে পারো এইরকম, ধরো একটা সিলিন্ডারের মধ্যে অক্সিজেন রয়েছে। এই অক্সিজেনের সংকেতটা আমরা কি জানি? O। ঠিক আছে? তো এবার এই অক্সিজেনটাকে ধরো আমরা পেয়েছি, এই একটা অণুকে আমরা নিয়ে এলাম। ধরো এটা একটা অণু রয়েছে, এই একটা অণু এটা কিন্তু অণু। এটাকে যদি আমরা পরমাণুতে ভাঙি তখন কিন্তু আমরা পাবো O। তাহলে এই O তখন হয়ে গেল কি? পরমাণু। ও তখন হয়ে গেল কি? পরমাণু। তাহলে এইবার আমরা এখানে এসে যাচ্ছি পরমাণু। এই পরমাণুর মধ্যে আমরা কি কি জিনিস পাই? পরমাণুর মধ্যে আমরা পাই দেখো ইলেকট্রন পাই, প্রোটন পাই, আর দেখো নিউট্রন পাই। এই পরমাণু তিনটে কণা দিয়ে গঠিত। এই তিনটে কণা অতিরিক্ত আরো যে সমস্ত জিনিসগুলো থাকে সেইগুলো হচ্ছে পাই কণা, মেশন কণা ইত্যাদি। এগুলো এই মুহূর্তে আমরা আলোচনা করব না। এই ভিডিওতে ছোট করার জন্য এবং ভিডিওর মধ্যে শুধুমাত্র যেটুকু আমরা 9 এর সিলেবাস নেব সেটুকুই আমরা আলোচনা করব, এবং সেই আলোচনাটা হবে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা। যে প্রোটনটা আমরা পাচ্ছি সেটি হলো পজিটিভ ধর্মী, যে ইলেকট্রনটা আমরা পাচ্ছি সেটি হলো ঋণাত্মক ধর্মী, যে নিউট্রনটা আমরা পাচ্ছি সেটি কোনো রকম ভাবে কোনো তড়িৎ দেয় না, নিস্তড়িত হয়ে থাকে সাধারণত। এবং এখানে আমরা দেখব কোনো একটা নিস্তড়িত পরমাণু যদি হয়ে থাকে তাহলে সেই নিস্তড়িত পরমাণুর মধ্যে কিভাবে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এর বিন্যাস থাকে আমরা সেই সিচুয়েশনটা দেখব। আর তার সঙ্গে আমরা দেখব কি ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস একটা রীতিতে হয়ে থাকে। যেমন ধরো আমরা যদি এরকম বলি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এইরকম ভাবে আমাদের একটা দেখবে বড় সিরিজ থাকে। যে সিরিজের মধ্যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, ফসফেট এইভাবে পুরোটা রয়েছে। এবং সেখান থেকে আমরা যদি একটা একটা করে তুলি সেখান থেকে আমরা অনেক কিছু দেখতে পাবো। এইখানের মধ্যে হাইড্রোজেনটাকে কিন্তু আমরা বাদ দিয়ে দেব। কেন বাদ দিয়ে দেবো তার কারণ আছে, তার কারণটা আমরা একটু পরে ব্যাখ্যা করব। এই যে হিলিয়ামটাও কিন্তু একটু দাগ দিয়ে রাখবো, এর কারণ কিন্তু আমরা ব্যাখ্যা করব। এখান থেকে আমরা একটা জিনিস তুলছি, ধরে নেওয়া যাক এই যে কার্বন, এই কার্বন পরমাণু, এই কার্বন পরমাণুটা আমরা তুলছি এবং এটা আমরা বলবো যে নিস্তড়িত কার্বন পরমাণু। এবং এই নিস্তড়িত কার্বন পরমাণুটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো এটার পজিশনটা দেখো 1 2 3 4 5 6 6 নম্বর পজিশনে কার্বন পরমাণু রয়েছে। এবং এই 6 নম্বর পজিশনে কার্বন পরমাণু থাকার কারণে বস্তু আমাদের মধ্যে এখানে জানতে হবে 6 নম্বর স্থানটায় আমরা কেন বলবো। আমরা তো 6 নাও দিতে পারবো। 6 নম্বর স্থানটা আমরা এই কারণেই বলবো এখানে যে ইলেকট্রন আমরা পাচ্ছি, প্রোটন আমরা পাচ্ছি, নিউট্রন আমরা পাচ্ছি, এর প্রোটন সংখ্যা 6টি, নিউট্রন সংখ্যা 6টি। এবং যদি এই পরমাণুটি বিস্তৃত হয়ে থাকে তাহলে ইলেকট্রন সংখ্যা 6টি। তাহলে সবগুলোই কিন্তু 6টি করে থাকে। অর্থাৎ এইখানেতে যদি আমরা স্ট্রাকচারটা ড্র করি তাহলে প্রথম যে কক্ষপথটা থাকে সেখানে মাঝখানেতে প্রোটন সংখ্যা হয় 6টি, এবং এই 6টির পরে ইলেকট্রন সংখ্যা হয় 6টি। তাহলে 6টি ইলেকট্রন বাইরে থাকছে এবং 6টি প্রোটন
ভিতরে থাকছে এবং তার সঙ্গে আমাদের নিউট্রন থাকছে এবং নিউট্রনের সংখ্যা কিন্তু সঠিক। এই কারণবশত আমরা যেটা পাচ্ছি এখানে প্রোটন সংখ্যা হলো এর পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা অর্থাৎ কোন পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে যেটা ওই পরমাণুতে প্রোটনের সংখ্যা নির্দেশ করে, তাই হলো পারমাণবিক সংখ্যা। এবং প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা এই দুটি যদি জুড়ে যায় তাহলে সেক্ষেত্রে যে সংখ্যাটি দাঁড়ায় সেটি হলো 12, যা ভর সংখ্যা অর্থাৎ কার্বন পরমাণুটির ভর সংখ্যা। কার্বন পরমাণুটির ভর সংখ্যা 12। এবার আমরা আসি ইলেকট্রন। এই ইলেকট্রন বিন্যাস যেটা হয় সেইটার জন্য আমরা যেটা ব্যবহার করব একটি 3D ড্র। 3D ড্র আমরা ব্যবহার করব। এই যে অংশটি আমরা ড্র করলাম এটা হলো এই যে পরমাণুটা কার্বন পরমাণু, এটা নিউক্লিয়াস। এর বাইরে আমাদের কিছু কক্ষপথ আছে, তার জন্য একটি সূত্র আছে, সেই সূত্র কিন্তু আমরা বর্ণনা করব। সেই সূত্রটি আগে আমরা বর্ণনা করি। সেই সূত্রটি হলো 2m²। এবার তোমরা জিজ্ঞাসা করবে যে এই যে m স্যার কি, এই mটা কি? এই mটা হচ্ছে আমাদের যে ইলেকট্রনগুলি রয়েছে, ইলেকট্রনগুলি কোন পরমাণুর মধ্যে কিভাবে থাকে, পরমাণু স্ট্রাকচারটা কি রকম, পরমাণু দেখতে কি রকম। দেখো পরমাণুটাকে যখন আমরা 2D স্ট্রাকচারের মধ্যে দেখি তখন পরমাণুকে একটি নির্দিষ্ট নিউক্লিয়াস ভাবে দেখা হয় যেটা মাঝখানে থাকে, তার চতুর্পার্শ্বে একটি কক্ষপথ বলে দেখা হয় যে চতুর্পার্শ্বে ইলেকট্রনগুলি বিন্যস্ত থাকে এবং ইলেকট্রনগুলি ঘুরতে থাকে এবং এই ইলেকট্রনগুলি একটি নির্দিষ্ট শক্তি স্তরে ঘুরতে থাকে যেখানে কিন্তু তারা শক্তি গ্রহণও করে না, শক্তি বর্জনও করে না। এবং এই সময় যে ইলেকট্রনগুলি থাকে সেই ইলেকট্রনগুলি যথেষ্ট এর সঙ্গে শক্ত ধর্ম বর্তমান রাখে। এবার বলবো এর কি, n হলো এদের প্রত্যেকটি একটি কক্ষপথ, অর্থাৎ n এখানে 1 প্রথম কক্ষপথ, n এখানে 2 দ্বিতীয় কক্ষপথ, n এখানে 3 তৃতীয় কক্ষপথ, এরকম ধরনের। এবার এইগুলো এই রকম ধরনের অর্ডারে আছে, a l m n ইত্যাদি অর্ডারে রয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে 2n² কথাটি অর্থে 2 মাল্টিপ্লাই উইথ প্রথম অর্থাৎ k = 1, 1 এর হোল স্কয়ার অর্থাৎ 1 এর হোল স্কয়ার 2 কে 2 দুটি, অর্থাৎ প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হলো 2টি। আমরা এখানে 2টি ইলেকট্রন দিয়ে দিলাম। আমরা জেনেছি যে কার্বনের প্রোটন সংখ্যা 40। কার্বনের প্রোটন সংখ্যা দেখো, কার্বন পজিশন কতই আছে 1 2 3 4 5 6, প্রোটন সংখ্যা 6, তাহলে এখানে ইলেকট্রন সংখ্যাও 6। মানে কার্বনের প্রথম কক্ষপথে রয়েছে কি 2টি। তাহলে দেখো ইলেকট্রন আমার সংখ্যা কতগুলো ছিল, 6টি ছিল, সেখান থেকে আমার কতগুলো চলে গেল, 2টি চলে গেল। তাহলে কতগুলো ইলেকট্রন থাকলো, 4টি থাকলো, তাই না? তাহলে দ্বিতীয় কক্ষপথে কতগুলো থাকতে পারে, 2 * n² 2 multiply with n equal to 2 square, 2 square equal to 4, 4 multiply with 2 equal to 2 4 8. So last যেটা আমার কক্ষপথ থাকবে সেই কক্ষপথে আমার থাকতে পারে 8টি। কিন্তু এখানে তো আমার 8টি ইলেকট্রন নেই, আমার এখানে কয়টি ইলেকট্রন আছে, আমার এখানে 4টি ইলেকট্রন আছে। তো 4টি ইলেকট্রন আমি রাখতে পারি, তাহলে এখানে আমি 4টি ইলেকট্রন রাখবো। এই 4টি ইলেকট্রন রাখলে দেখতে পাবো এখানে ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে। এর যদি আমরা 3D ইমেজ বের করি, সেই 3D ইমেজ বের করলে কিরকম দেখতে লাগবে আমরা সেটাও দেখে নিই। এখানে আমরা C লিখবো, এখানটায় আমরা দেব, এখানটায় একটা দেব, এখানটায় একটা দেব,
এখানে দেখো কার্বনের যে যোজ্যতা থাকে, কার্বনের যোজ্যতাগুলি কতগুলি সেটা আগে আমরা দেখে নেব। কার্বনের যোজ্যতা দেখো, কার্বনের বহিস্থ কক্ষপথে 4টি ইলেকট্রন রয়েছে। কার্বনের বহিস্থ কক্ষপথে যদি 4টি ইলেকট্রন থাকে তাহলে কার্বনের যোজ্যতা 4 হবে। তার কারণ কার্বন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। এই যে বন্ধন বা যোজ্যতা, এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওয়ে আলোচনা করব, যে ভিডিওটি আমরা খুব শীঘ্রই তোমাদের সামনে তুলে ধরবো এবং সেখানে যে যোজ্যতা, যোজ্যতা কক্ষ, যোজ্যতা কিভাবে হয়, যোজ্যতা কয় প্রকার, কোনটি ভ্যালেন্সেল, কোনটি রিভ্যালেন্স থিওরি, কোনটা ভেস্পার থিওরি, সমস্ত আলোচনা থাকবে। কিন্তু এইখানে এই ভিডিওতে শুধুমাত্র পরমাণু এবং পরমাণু সংক্রান্ত প্রথম তথ্যটি তুলে ধরা হবে। এখানে যেখানে আমরা দেখতে পাবো, এখানে কার্বনের যে সিস্টেম রয়েছে, কার্বনের যদি 3D এফেক্ট আমরা দেখি, কার্বনের যোজ্যতা হচ্ছে 4। অর্থাৎ কার্বন যদি আমরা মিডলে সেন্টারে এরকম আঁকি তাহলে আমরা দেখতে পাবো এরকম জিনিস, এরকম ধরনের একটি কার্বনের ড্র আমরা এখানে পাবো। এইটা হলো কার্বন। এইরকম ভাবে আমরা প্রত্যেকটি পরমাণু, প্রত্যেকটি ড্র আমরা করতে পারি। তো আজকে বন্ধুরা এই অবধি আমরা দেখলাম। আজকে আমরা এখান থেকে বুঝলাম কি ভর সংখ্যা কাকে বলে, পরমাণুর সংখ্যা কাকে বলে। এর পরবর্তী ভিডিওতে আমরা এর শেষ ভাগ, যথাক্রমে আইসোটপ কাকে বলে, বোর কি জিনিস, নিলস বোর এই বিষয়ে কি বলেছিলেন, মেঘ গ্রুপে কিভাবে আমরা সোমাট্রিকের তথ্য পেয়েছি, সমস্ত কিছু আরো বিস্তারিতভাবে তুলে ধরবো। ভিডিওটি বড় হয়ে যাওয়ার জন্য এইখানেতে এইটুকু ভাবে আলোচনা করা হলো। ছোট ভিডিও দেখতে সুবিধার্থে সুন্দর লাগবে এবং বুঝতে সুবিধা হবে। থ্যাংক ইউ।